হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগার চ্যানেল। তো আজকের নতুন ব্লগিং ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ মঙ্গলবার, সকাল এখন 9:30। তার সাথেও আজকে হলো একটা বিশেষ দিন। আজকে আমাদের বিশ্বকর্মা পুজো। তো খুবই ভালো একটা তিথি। আর দেখো চতুর্দিকটা কি সুন্দর রোদে ঝলমল করছে। বিশ্বকর্মা পুজো হলে কিন্তু কোনোদিনও বৃষ্টি আমি দেখলাম না। এই বিশ্বকর্মা পুজোর দিনটা আমার কাছে খুব স্পেশাল। কেন বলো তো? কারণ রিক যখন হয়েছিল 3 দিনের দিন, এই বিশ্বকর্মা পুজোর দিনই আমি প্রথম বাড়িতে এসেছিলাম ওকে নিয়ে। তাই এই দিনটা আসলেই না আমার মনে হয় কি ওর জন্মদিন একটা ভাব। যদিও 3 দিন আগেই হয়েছে, কিন্তু আমাদের যখন হসপিটালে রেখেছিল তখন ও হসপিটালে হয়েছিল। 3 দিন পরে আমাকে ছুটি দিয়েছিল। তো ঠিক এই বিশ্বকর্মা পুজোর দিনই আমি ওকে নিয়ে বাড়িতে এসেছিলাম। আর যখন আমি ওকে রিক্সা নিয়ে আসছিলাম তখন তো টোটো ছিল না, তখনকার যুগে টোটো আবিষ্কারই হয়নি, তখন রিক্সা করেই আসতাম। আর তখন চতুর্দিকে ঢাক ঢোল বাজছে, কি মজা লাগছিল। আমার মনে হচ্ছিল যেন ওকে নিয়ে আমাকে নিয়ে সবাইকে স্বাগত করে বাড়িতে ঢুকাচ্ছে সকলে বাদ্য বাজিয়ে। তো যাই হোক, সকাল সকাল এই যে উঠে পড়েছি। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল। তো এখন এই যে সকালে আমি রিককে একটু ভাত ভাজা করে দিলাম। এটা হচ্ছে আলু ভাজা, তারপর মিষ্টি কুমড়ো ভাজা, আর আছে কুয়াশ ভাজা। এই ভাত ভাজাটা খেতেও খুব ভালোবাসে। আগের দিনের ভাতটা থাকলে সেটা আমি আর ফেলি না, একটু জলও দিই না। যদি খুব ভালো থাকে, ঝরঝরে থাকে, তাহলে ভাতটা আমি ওকে ভাজা করে দিই। ও খেতে খুব ভালোবাসে। ও আমাকে বলে, মা পোলাওয়ের থেকেও তোমার এই ভাত ভাজাটা খুব স্বাদের হয়। এই রেসিপিটা আমাকে আমার মা শিখিয়েছিল। আমরাও ছোটোবেলায় খুব ভালোবাসতাম এই ভাত ভাজা খেতে। যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, চতুর্দিকে সবার বাড়িতে বাড়িতে পুজো হবে, খিচুড়ি প্রসাদ হবে, ভোগের প্রসাদ হবে, সব প্রসাদ বাড়িতে আসবে। সেই জন্য আজকে রান্নার হ্যাপানিং। আর লিওর পাপা সকালেই আমাকে বলে দিয়েছে ও দুপুরে খাবে না। এখন আমার শাশুড়িও বাড়িতে নেই, খাওয়ার মধ্যে আমি আর ছেলে। আবার বলছে ও নাকি প্রসাদ নিয়ে আসবে আমাদের দুজনের জন্য। তাই চিন্তা করলাম আর রান্না করে কাজ নেই, বেকার দুজনের জন্য, তাহলে এক কাজ করি, কিছুটা ভাত রয়ে গেছে, ভাতটা একটু ভাজা করে দুজনে খেয়ে নিই, মা আর ছেলে। তারপর যখন প্রসাদ দেবে তখন আমরা প্রসাদটা আবার খেয়ে নেব দুপুরে। তো এদিকে এই যে সামনে চলে এসেছি। কি সুন্দর আজকে দেখো রোদে ঝলমল করছে চতুর্দিকটা। আর দেখো কত মহিলারা যাচ্ছে। এরা হয়তো কোনো পুজোর কোনো কাজে কোথাও গিয়েছিল বা কোনো সমিতির থেকে পুজো করেছে, তাই হয়তো এরা নদীতে জল আনতে বা কিছু একটা করতে যাচ্ছে। ঢাক বাজিয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি। তো আমি এই যে ছুট্টে সামনে এসে একটু দেখে নিলাম। তারপরে যে রিকের চান হয়ে গেছে, আর এই যে লিও পাপাকেও চান করিয়ে দিয়েছি সুন্দর করে। তো আমাদের বাড়ির পাশে পুজো হচ্ছে, আমাদের এবার পুজো করেনি। তো এই যে এখান থেকে একটু ভোগের প্রসাদ নিয়ে এসছে রিকের বাবা। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন লিওকে একটা ফল প্রসাদ দিচ্ছি। এখন এই যে রিকের সাইকেলটা একটু পুজো করে দিই। আজকে যেহেতু বিশ্বকর্মা পূজা, ঠাকুরের পুজো করলে সাইকেলটা পুজো না করলেই তো মনটা খারাপ হয়ে যাবে। চলো। আমি কিন্তু ভুলে গেছিলাম, কিন্তু রিক কিন্তু ভোলেনি। আমাকে বলছে স্নান পুজো দেওয়ার পরে, মা তুমি তো আমার সাইকেলটাকে পুজো করলে না। প্রথমে বলেছিলাম এই যে আমাদের বাড়ির পাশে যেখানে যেখানে পুজো হচ্ছে কোনো এক জায়গায় গিয়ে তুই সাইকেলটা একটু পুজো করিয়ে ওখান থেকে ফুল টুল দিয়ে সিঁদুর ফোঁটা দিয়ে নিয়ে আয়। কিন্তু ও কিছুতেই রাজি হলো না, জানো। ও আমাকে বলছে যে না, আমি কোথাও যাব না, তুমিই আমার সাইকেলটা পুজো করে দাও। আসলে আমার পুজোর উপরে ওর ভক্তি খুব বেশি। সেই জন্য আমি যতক্ষণ পুজো না করবো ওর নাকি মনটাই ভালো লাগছে না। সেই জন্য ও আর কোথাও সাইকেল নিয়ে আজকে যায়নি। সকালে স্নান টান করে সাইকেলটাকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে। আর ও আশায় বসেছিল মা হয়তো এখন আমার সাইকেলটা পুজো করবে। কিন্তু আমি তো ভুলেই গেছি, আমি একবারও বললাম না। হঠাৎ করে আমাকে বলছে, যখন আমি ওকে বলছি চল প্রসাদটা এখন খেয়ে নিই, তখন বলছে কেন, আমার সাইকেলটাকে আগে পুজো করো। তারপর মনে পড়লো, তাই ছুটতে চলে এলাম সব কিছু সরঞ্জাম নিয়ে, সাইকেলটা সুন্দর করে পুজো করে দিই। বাড়িতে দেখো গাড়ি টাড়ি সব আছে, কিন্তু কোনো কিছুই কিন্তু আমাকে সেভাবে টানে না যতটা না ওর সাইকেলটা আমাকে টানে। এ হয়তো মায়ের একটা অটুট বন্ধন ছেলের জিনিসের প্রতি, মানে নিজস্বতা, খুব আপন লাগে ওর জিনিসগুলো। তো তারপরে এই যে চলে এসেছি, ওর সাইকেলটাকে পুজো করছি, আমারও ভালো লাগছে আর ও খুব হ্যাপি। তারপরে যে ও গেছিলো বাবার সাথে একটু প্রসাদ আনতে, সেখান থেকে আবার প্রসাদ নিয়ে এসছে, সেটাই আমরা খাবো দুজনে। তো সেই জন্য আমিও তাড়াহুড়ো করছি, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন 3টা বেজে গেছে প্রায়।
তারপরে যে আমি সমস্ত ঠাকুরের পূজার নিয়ম টিয়ম করে সাইকেলটার মধ্যে ফুল টুল দিয়ে সুন্দর করে সিঁদুর দিয়ে সাজিয়ে তারপর আরতি করে ওর মনটাকে শান্তি করে দিলাম। আর এই যে আমাদের ঠাকুর পুজো হলো। আমাদের আগে আগে প্রত্যেকবার বিশ্বকর্মা পুজো বাড়িতে হতো, যেহেতু আমাদের সোনার উপর দোকান, সেই জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোটা করতে হয়। কিন্তু গত আজ 2 বছর 3 বছর থেকে লিওর পাপা সমিতিতে টাকা দিয়ে দিচ্ছে, ওখানেই পুজোর সব সরঞ্জাম ওখানেই সব কিছু করে নেয়, বাড়িতে আর পুজোটা করছে না। তা আমি আজকে জিজ্ঞেস করলাম কেন বাড়িতে পুজো করছো না, সামনের বার দেখি চেষ্টা করব পুজো করার। তারপরে যে রিকো পুজো করতে চলে এসছে, আমাকে বললো মা আমি একটু পুজো করে নিই। তা আমি বললাম ঠিক আছে তোর যখন এত শখ কর, কিন্তু প্রদীপটা যখন দেখাতে যাচ্ছে এতটাই গরম হয়েছে, প্রদীপটা অনেকক্ষণ ধরে জ্বলছিল ওপরেও, আর ওই ধূপদানিটাও না প্রদীপের পাশে থাকতে থাকতে অনেকটা গরম হয়ে গেছে। তো বেচারা ধরতে গিয়ে হাতে খুব গরম লেগে গেল। আমি বললাম তুই পারবি না, তুই এক কাজ কর এমনি আরতিটা দেখিয়ে দে, তাতেই হবে। দিয়ে এলাম ঠাকুর পুজো, চান সেরে চলে এসেছি, এখন পুজো করলাম। এখন এই যে প্রসাদ দিয়েছে, আর যেহেতু বিশ্বকর্মা পূজা তো এই যে প্রসাদ দিয়েছে, এখন প্রসাদ খাবো। আর একজন টিভি দেখছি কার্টুন। আমাদের পাশেই এক আত্মীয় বলতে পারো, আবার ওর পাপার বন্ধুও বলতে পারো, তার দোকানে আর কি আজকে পুজো হয়। তো প্রতিবারই ওর বাবা ওখানে গিয়ে প্রসাদও খেয়ে আসে আবার নিয়েও আসে। তো রিককে বলেছিল তুই তাড়াতাড়ি স্নান টান করে চলে আয়, আমি ওখানে আছি। বেচারা খুব তাড়াহুড়ো করে স্নান টান করলো। তারপর কি হলো, গিয়ে দেখে ওর বাবা প্রসাদটা অলরেডি নিয়ে চলে এসছে, তার জন্য ওর মনটা একটু খারাপ। সে যাই হোক, প্রসাদ তো বাড়িতে এসছে, এটাই যথেষ্ট, প্রসাদটা খেতে তো পারলাম। লিওর পাপা নিয়ে এসছে খিচুড়িটা, খুব স্বাদ হয়েছে, গরম গরম। আজকে রান্নাবাড়ি করিনি, ওই সকালে একটু রান্না করেছিলাম, এখন খিচুড়ি খাচ্ছি। তো এখন বিকেল হয়ে গেছে, এখন এই যে 5টা বেজে গেছে, আর চতুর্দিক কিন্তু একটু অন্ধকার অন্ধকার অলরেডি হয়ে গেছে। আর প্রতিদিন তো এদের 2 ভাইয়ের শুরু হয়ে যায় বিকেল হলেই ফুটবল খেলার বায়না। রিকো আগে আগে যেত, এখন ওই যে ছোটো ভাস্তাটা ওর সাথে দাদার সাথে যেতে হবে। আবার রিক কী করেছে, ওর জার্সিটায় নাম লিখিয়েছে, আমাকে আবার দেখাচ্ছে ও যে নাম লিখিয়েছে সেটা কত হাত উঁচু করে, 2 হাত উঁচু করে আবার নাম্বার দিয়েছে, নাম লেখাচ্ছে। আবার ছোট ভাই সেটা দেখে কিন্তু খুব এক্সাইটেড, ওরও শখ দাদার মতো ও যদি একটু নাম লেখাতে পারতো, সেটাই আমাকে বলছে। আর দুজনে একটু দুষ্টুমিও করছে, এরা সারাক্ষণ অত্যাচার করে। এদিকে লিও পাপার কিন্তু খুব ঘুম পেয়েছে, কিন্তু বেচারাকে ঘুমাতেও পারছে না, কারণ এই দাদা দেখলে তো ঘুমটুম সব উবে যায়। তারপর এরা যাবে ফুটবল খেলতে, তারপর যদি লিও পাপাকে একা পেয়ে আমি একটু ঘুম পাড়াতে পারি, কারণ নইলে এই যে এখন যদি ঘুম পাড়াতাম আগেই, তাহলে ওরা যে ঘরের ভিতরে প্রত্যেকটা দিন এই টাইমে আসবে, বিকেল টাইমে এসে দাদা চল খেলতে যাবি না এই বলে চিৎকার চেঁচামেচি করে সারা ঘর মাথায় করে নেবে, আর ও লিও পাপা উঠে যাবে। ওর ওই আধ ঘন্টা 1 ঘন্টা হয়তো ঘুম হবে, মাঝখান থেকে আমারও ঘুম হবে না বা একটু রেস্টও হবে না, তারপর আবার লিও পাপা শুরু হয়ে যাবে দুষ্টুমি। তো সেই জন্য আমি আগে এখন আর ঘুম পাড়াই না, যখন ওরা দুজন যায় বা ও একাই চলে যায় তখন এই যে ওকে ঘুম পাড়াই। তারপরেই দেখো একটা হ্যান্ড গ্র্যাবার কিনেছে, এটা দিয়ে আবার দেখাচ্ছে ও নাকি পারে। এটা কিন্তু প্রচণ্ড শক্ত, আমারই এটা টিপতে খুব হাতে ব্যথা হয়ে যায়, সেটা আবার আমার ছেলে কিনেছে, এটা আবার টিপে দেখাচ্ছে যে ও কতটা শক্তিবান। এমনিতে দেখো চেহারা কিচ্ছু নেই, তার মধ্যে আবার এটা একটা কিনেছে, এইটা করলে আমার তো মনে হয় শরীরটা আরও শুকিয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা, ওই যে জন্মদিনে কটা টাকা পেয়েছে সেটা দিয়ে হ্যান্ড গ্রেভার আর ওই পিছনে নাম লেখানো এইসব চলছে কতদিন থেকে। তারপরে এই যে চলে এসছে আরেকজন, উনি তো আমার পেছনে লেগে গেছেন, দেখেছে ভিডিও করতে, আর এমনি সব চলে এসছে। এদিকে ওরা দুজন যখন আমাকে পেঁচিয়ে ধরেছে, তখন লিও পাপাও পিছপা হয়নি, ও দৌড়ে এসছে আমাকে ধরতে, কিন্তু বেচারা চান্স পেল না, পড়ে গেল। তখন ছুট্টে ওকে কোলে নিলাম। এখন এই যে ওর মনটা একটু খুশি। লিও পাপার কথা হচ্ছে ওর মাকে ও একাই আদর করবে, ওই সবসময় চুমু দেবে, ওরা কেন দিচ্ছে, সেই জন্য ওর কিন্তু খুব রাগ, সবাইকে খামচে কামড়ে সরিয়ে দিচ্ছে সামন থেকে। আর ওই যে হাতে একটা গণেশ না তো কি হাতি, আর একটা আছে কি হরিণ, এই দুটো এই যে নিয়েছে আজকে 3 দিন থেকে, হাত থেকে একবারও নামাচ্ছে না। স্নান করতে গেলে ওটা হাতে, ঘুমোতে গেলে ওটা হাতে, কিছু খাওয়াতে নিলে ওটা হাতে, এটা যেন ওর একদম আন্তরিকতার সাথে জড়িয়ে গেছে আজকে 2-3 দিন থেকে। আর দেখো এখন আমাকে কিভাবে আদর করছে আর দাদাদেরকে সরিয়ে দিচ্ছে, ওরা কেন আমাকে ধরলো, সেই জন্য ওর কিন্তু খুব রাগ। তারপরে এই যে
ওদেরকে আমি বললাম তোর এখন যা, অনেক হয়েছে দুষ্টুমি, এখন আমি লিওকে ঘুম পাড়াবো। তারপরে যে ছুটতে চলে গেল একজন, পেছনে পেছনে যে বড়জনও যাচ্ছে। আরও অমনি লিও পাপা চিন্তা করছে এরা তো যাচ্ছে, ও পট করে দেখো বিছানা থেকে কিভাবে নেমে দৌড়ে ওদের পেছনে পেছনে যেতে না যেতে আমি আবার বললাম দরজাটা আটকে দিয়ে যা। আর দরজা আটকে দিয়ে দাদা চলে গেছে, অমনি কান্না শুরু করে দিয়েছে, ও যাবে। তা আমি বলছি তুমি কেন যাবে, তুমি আমার সাথে থাকো, এখন আমরা ঘুমো দেবো না। তারপরে যে চুপ করে একটু ঘুমিয়ে পড়লো। এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যাবাতি দিয়ে সামনে চলে এসেছি। সামনে আজকে সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, দোকানে দোকানে পুজো হয়েছে। এদিকে লিওর পাপা আবার এই যে সমিতির থেকে প্রসাদ নিয়ে এসছে, ওখান থেকে একটু পোলাও আর এটা হয়তো আলু পটলের একটা কোনো সবজি, যাই হোক এখন আমি খাইনি। কিন্তু ওই যে রিককে ডেকে এনলাম যে এই দেখ প্রসাদ দিয়েছে, ও আবার পোলাওটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও ছুটে এসেছে খেতে। তা আমি আবার এদিকে একটু চা বসিয়েছি, চাটা খেয়ে আমি আবার আজকে একটু বাজারে যাওয়ার কথা আছে, সেই জন্য আর কি রেডি হচ্ছি। তারপরে যে পোলাওটা একটু রিককে দিলাম টেস্ট করার জন্য, ও খেয়ে বলুক কেমন হয়েছে। আর ও তো ওই সবজিটা খাবে না, সেই জন্য ওকে একটু পায়েস দিয়ে পোলাও দিয়ে দিলাম। আর আমার জন্য এই যে একটু চা করে নিলাম। তারপরে যে রিক সামনে বসে খাচ্ছিল, বেচারা কপালটা এতই খারাপ, একটা পোকা এসে নাকি উঠে পড়েছে খাওয়ারের মধ্যে, আর অমনি সব ফেলে দিতে হলো। তারপরে ওর মনটা এতটা খারাপ হয়ে গেল, আমার সাথে বায়না শুরু করে দিল বাজার যাবে। গাইস আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, আমরা যাচ্ছি একটু বাজারে, রিকের জন্য একটু ড্রেস আনবো, চলো। আজকে বাজার যাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু ওই যে প্রসাদটা খেতে গিয়ে বেচারার মনটাও খারাপ হয়ে গেল। আর জন্মদিনেও যেতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল। সেদিন আমি ওকে বলেছিলাম এরপরে একদিন তোকে নিয়ে বাজারে যাব, ওই তো ধরেছে আজকে। তার মধ্যে আজকে প্রাইভেট নেই, সেটাই চান্স নিয়েছে। মঙ্গলবার করে ওর পড়া থাকে না, বাকি প্রত্যেক সপ্তাহের প্রত্যেক দিনই ওর পড়া থাকে। তো আজকে বলছে আজকে যখন পড়া নেই আজকেই আমাকে নিয়ে যেতে হবে। তো আমিও মনে মনে চিন্তা করেছিলাম ওকে একটা ড্রেস দেবো, যেহেতু সামনে দুর্গাপুজো চলে এসছে আর জন্মদিনেও কিছু দেওয়া হয়নি, তো সেই জন্য ওকে নিয়ে চলে এলাম একটা বাজারে, স্টাইল বাজারে চলে এসেছি আজকে। তো এখানে যে জামা কাপড় সব ঘুরে ঘুরে দেখছি কোনটা কোনটা কী এসছে, দুর্গাপূজায় এবার কি নতুন নতুন ফ্যাশনের জিনিস এসছে সব ঘুরে ঘুরে দেখছি। প্রথমেই চলে এসেছি লেডিস কাউন্টারে, এখানে এসে আমি প্রথমে একটু দেখে নিলাম মেয়েদের জন্য কি বেরিয়েছে। যেহেতু জেন্টস কাউন্টারটা 3 তলায়, 2 তলায় এই যে মেয়েদের কাউন্টারটা আগে পড়ে। তো যেহেতু আমি আজকে কিছু কিনবো না, শুধু একটু দেখে চোখের দেখা দেখেই চলে এলাম উপরে গিয়ে একবারে রিকের জন্য যেটা কিনা সেটা কিনবো। তো উপরে চলে এসেছি। এখন যা জিনিসপত্রের দাম দুর্গাপুজোর সামনে, সেই জন্য সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে। আগে এসেছি ভাবলাম যে হয়তো একটু দামটা কম পাবো, কিসের কি, এখন তো আরও দাম বেড়ে গেছে। একটা শার্ট দেখে পছন্দ হলো, সেটার দাম শুনলে তো অবাক হয়ে যাবে, প্রায় 800 টাকা। একটা পাতলা প্যারপ্যারে শার্ট, তার দামই 800 টাকা। আর প্যান্টগুলো কি দাম বাবা, 850, 900, 1000 টাকার নিচে তো তাকানোই যাচ্ছিল না। শুধু খেলনাগুলোর একটু দাম কম, তাও ওই 100 টাকা, 100 টাকার নিচে তো কিছুই নেই। তো যাই হোক, এখন বাচ্চাদের কি তো বলা যায় না কিছু, ওদের তো মানানো যায় না, ওরা যেটা দেখে সেটাই চায়। লিও পাপা তো এই যে খেলনার ওইদিকে গেলেই শুধু এটা ওটা ধরে টানাটানি করবে, সে ভয়ে আমি তাড়াতাড়ি সামনে চলে গেলাম। এখন আবার দাদাকে বলছে ওই খেলনাটার ওইদিকে নিয়ে যেতে। এই সময় আবার একটা বন্ধুও পেয়েছে, তার সাথেও একটু কথা বলে নিল। তারপরে যে এক এক করে সব ড্রেসগুলো দেখছি কোনটা পছন্দ হয়, দেখি শার্ট প্যান্ট সব কিছু এখানে সব ঝোলানো আছে। এখানে মেনলি হচ্ছে এটা জেন্টস কাউন্টার, সব ছেলেদের জিনিসপত্র। তো তারপর এবার চলে আসলাম ঘরের সংসারের কিছু টুকিটাকি জিনিসের দিকে, নজরটা আগেই চলে যায়। আসলে মহিলাদের নিজেদের জিনিসপত্রের চাইতেও সংসারের জিনিসপত্রের দিকে বেশি নজর, তাই নিজের জিনিস না কিনেই আগে দৌড়ে চলে এলাম সংসারের টুকিটাকি জিনিস দেখতে। কিনি আর না কিনি, দেখতে তো হবেই, কতদিন বাদে এসেছি। আসলে এখন তো কোথাও যেতেও পারি না, লিও যেহেতু অনেকটা ছোট, তাই ভাবলাম কিছু টুকিটাকি জিনিস এখান থেকে নিয়ে নিই। ব্যাগ দেখছে, এসছে জামা নিতে আর দেখছে এখন ব্যাগ। এখানে কি সুন্দর ছোট ছোট টিফিন বক্সগুলো আছে দেখো। আমি তো প্রথমে ভেবেছিলাম একটা নিয়ে নিই, ছোট্ট ছোট্ট সমস্ত জিনিস দিয়ে দেওয়ার মতো স্কুলে। তারপর আবার চিন্তা করলাম না, রিক এখন অনেকটা বড় হয়ে গেছে, ও স্কুলে কোনো টিফিন নিয়েও যায় না, আর নিয়ে গেলেও খায় না।
তো আর ওগুলো নিয়ে কাজ নেই, তাই জামা কাপড়ের দিকে আবার চলে এলাম। এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম দেখলাম 950 টাকা, তাই দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। তারপর ওইরকম টাইপেরই আরেকটা দেখলাম, সেটাও 799, ওই 800 টাকাই প্রায়। তো এই সব দাম দেখে মনটাই খারাপ হয়ে যাচ্ছে, যেটাই পছন্দ হচ্ছে সেটা এতটা বেশি দাম। তারপর আমি চিন্তা করলাম, না এই শার্ট আর এই সব কিছু নেবই না, একটা বরং হাফ প্যান্ট নিয়ে নিই। ওরা যেহেতু হাফ প্যান্ট নেই, ও সো প্রাইভেট যেতে হাফ প্যান্টটাই বেশি লাগে কারণ। কিন্তু আবার চিন্তা করলাম না, শীত এসে পড়েছে, এখন আর হাফ প্যান্ট নিয়ে কাজ নেই, তাই একটা ফুল প্যান্টই নিয়ে নিলাম। আর টুপিটাকে কিছু জিনিস নিয়ে তখন বাইরে এসে পড়লাম। আর এই যে এখন চলে এসেছি একটা ভেলপুরির দোকানে। এখানে পাপড়ি চাট, ভেলপুরি সব কিছু পাওয়া যায়। তো ওই যে আমাদের লিও পাপা এই বোতলগুলো নিয়েছে। বাবা এইটার জন্য কতক্ষণ ধরে মা ওটা 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 বলে আমাকে শুধু ওইদিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো, শেষমেশ না পেরে দিয়েই দিলাম। তারপরে যে এখানে ভেলপুরি ফুচকার দোকানে চলে এসেছি। এখান থেকে রিক বলছে ও নাকি পাপড়ি চাট খাবে, তা যাই হোক খাক, ওকে খাইয়ে তারপরে যাওয়ার একটা দোকানে চলে এলাম, মোমোর দোকানে। আমি এক প্লেট না হাফ প্লেট মোমো নিয়ে নিলাম। বাড়িতে এসে আবার নইলে খেতে পারবো না, বেশি কিছু তো বাইরের আমার খাওয়ার নিষেধ, একদম ঝাল ছাড়া। শুধু সেদ্ধ মোমো খেলে তো কিছু হবে না, সেই জন্য একদম ঝাল ছাড়া শুধু একটু মোমো খেয়ে বাড়ির পথে আবার রওনা হয়ে গেলাম। তারপর এই যে চলে এসেছি অলরেডি। ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। এখন লিও বাবা কিন্তু খেয়ে দেবো, অনেক খিদে পেয়েছে ওর, সেই কখন থেকে না খেয়ে বাজার ঘুরলো। তো বাড়িতে এসেই শুরু হয়ে গেছে আবার দুষ্টুমি, কি কি এনেছে সব ঢালাঢালির পালা শুরু হয়ে গেছে। সবার আগে এই যে বেরিয়ে গেল আমার ছোট্ট লিওর এই যে খেলনাটা, এটা নিয়েছে কতগুলো বোতল, 6টার মতো, কি যেন বলে এটার নাম, যাই হোক এখন মনে পড়ছে না। এটা দিয়ে যে বল ঢিলিয়ে বোতল ফেলতে হয়, সেই খেলাটার জিনিসটা ওর খুব পছন্দ হয়েছে। তো আমি দেখি তো আমার প্রথমে মনে হচ্ছিল সেই যে নারকেল তেলের বোতলগুলো হয় সেরকম দেখা যাচ্ছিল। আমি বললাম বেকার 100 টাকা নষ্ট করে এই সব কিনলি কেন, তার থেকে নারকেল তেলের বোতলগুলো দিয়ে দিতাম তাও ভালো ছিল। তারপর আমার ছেলে তো হেসেই কুটপাট, বলছে তুমি নারকেল তেলের বোতলের সাথে এটার তুলনা করছো। তারপরে যে সংসারে কিছু টুকিটাকি জিনিস, যেমন এই যে গ্যাসের লাইটার, তারপর কিছুটা ছোপা, তারপর এই যে আরও টুকিটাকি জিনিস, আর এই যে একটা প্যান্ট, এই প্যান্টটা আমি রিকের জন্য নিলাম, ফুল প্যান্ট, এটা জিন্সের প্যান্টের কাপড়টা ভালো, খুবই ভালো। তবে একটা স্টাইল বাজারের জিনিসের একটা ভালো, সেটা হচ্ছে কি দামটা যদিও বেশি পড়ে কিন্তু জিনিসের কোয়ালিটিটা খুবই ভালো। আমি ওকে একটা হাফ প্যান্ট দিয়েছিলাম 450 টাকা দিয়ে, সেটা প্রায় 4 বছর থেকে পরছেই, কিন্তু এখনও রঙটা জ্বলে গেছে কিন্তু কিচ্ছু হয়নি। কাপড়টা খুবই ভালো, একদম মুলায়ম সফট। তো সেই জন্য আমি বললাম না থাক, নিলে স্টাইল বাজার থেকেই নিয়ে নেওয়াটাই ভালো, কারণ বাচ্চাদের জামা কাপড় তো বেশি ইউজ হয়, নয়তো বেশি দিন টিকবে না। তাই এখন খাওয়া দাওয়া করবো, তারপর শুরু করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তুমি কি দেখতে চাও এটা? তো রাতে আর রান্নাবাড়ি করলাম না, লিওর পাপা নাকি প্রসাদ খেয়ে এসছে, তাই এই যে পোলাওটা ছিল সেটাই মা আর ছেলে ভাগ করে খাচ্ছি।